এবার এবার স্টার্ট হয়ে গেছে। আসছে হুম। নেটওয়ার্কের ডিস্টার্ব দিচ্ছে, এই জন্য সমস্যা আছে এখানে। তাই বোর সাহেব ইলেকট্রনকে কণার রূপে গণ্য করে উনি বলতেছে একই সময় একটা নির্দিষ্ট সময় একটি ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ নির্ণয় করা যায়। কিন্তু বিজ্ঞানী হাইজেনবার্গ নামক একজন বিখ্যাত বিজ্ঞানী উনি বলেছেন একটা নির্দিষ্ট সময়ে একটি ইলেকট্রনের অবস্থান যদি জানা যায় তবে ভরবেগ নির্ণয় করা সম্ভব হবে না, আর যদি ভরবেগ নির্ণয় করা যায় তবে অবস্থান নির্ণয় করা যাবে না। এটা হচ্ছে ত্রুটি ওনার। যেহেতু কোনো গতিশীল ইলেকট্রনের কণা তরঙ্গ উভয় ধর্ম আছে, অর্থাৎ তড়িৎচুম্বকীয় বৈশিষ্ট্য থাকে। একটা ইলেকট্রনের কণা ও তরঙ্গ দুটো ধর্মই আছে, অর্থাৎ তড়িৎচুম্বকীয় বৈশিষ্ট্য বর্তমান থাকে একটা ইলেকট্রনের। এটা আছে ডি ব্রগলির মতবাদ অনুযায়ী আর কি। যদি একটা ইলেকট্রন কণা তরঙ্গ ধর্ম থাকে তবে তার সাধারণত অবস্থান একটা নির্দিষ্ট সময় অবস্থান নির্ণয় করতে পারলে ভরবেগ নির্ণয় করা যায় না, এটি স্বাভাবিক নিয়ম। একটা ত্রুটি বোর সাহেবের পরমাণু মডেলে। এরপর বোর মডেল আর একটা বলা আছে স্থির কক্ষপথ ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr=n/2 পাই। একটা কৌণিক ভরবেগ, দেখো কৌণিক ভরবেগ mvr=n। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, নেটওয়ার্কে খুবই সমস্যা হচ্ছে, নেটওয়ার্কে ডিস্টার্ব দিচ্ছে, চলে যাচ্ছে মাঝে মাঝে, একটা সমস্যা আছে, করার কিছু নেই, এটা আমার। তাহলে বোর সাহেব বলেছেন, ওনার মডেলে বলেছেন যে একটা স্থির কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ আছে mvr=nh/2 পাই। এই কৌণিক ভরবেগের এই সূত্রের কারণটা উনি কিন্তু ব্যাখ্যা করেন নাই, একটা ত্রুটি আছে এখানে। এরপরে আছে আর একটা ত্রুটি, চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, একে জিমান প্রভাব বলে। চুম্বক ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরও সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, একে বলে জিমান প্রভাব। একইভাবে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরও সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, এটাকে স্টার্ক প্রভাব বলে। তাহলে তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখাগুলো আরও সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে, একে বলে স্টার্ক প্রভাব। এই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, চুম্বক ও তড়িৎ ক্ষেত্রের প্রভাবে কোনো নির্দিষ্ট শক্তিস্তরের সূক্ষ্ম বিভাজন ঘটে যায়। এটা একটা বোর পরমাণু মডেলের আর একটা ত্রুটি। তাহলে মোট গেল এই ত্রুটিগুলো, 6টা ত্রুটি আছে। এটা আছে বোর পরমাণু মডেলের ত্রুটি অথবা সীমাবদ্ধতা। এরপর আমরা যাব বোর পরমাণু মডেলের সাফল্য ও গ্রহণযোগ্যতা কতটুকু। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাধারণত তোমাদের অনেক সময় প্রশ্ন পড়ে যে বোর পরমাণু মডেল ও রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য এবং কেন। এই যখন বেশি কোনটি গ্রহণযোগ্য, বেশি কেন গ্রহণযোগ্য, সেটা তখন বলতে হবে বোরের পরমাণু মডেলটা গ্রহণযোগ্যতা বেশি। সাধারণত দেখো তোমরা একটু খেয়াল করো, আছে রাদারফোর্ড, আর একটা আঁকতেছি আমি, মনে হয়ে গেল, লেগে গেল। এটাও ইলেকট্রন, এটা হচ্ছে বোর পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। দেখো বোরের পরমাণু মডেল ইলেকট্রন উপর স্তরে যায় বা উপর স্তর থেকে নিচের স্তরে আসে, একটাই আছে। আর রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রন উপর স্তরে বা নিচের স্তরে যেতে পারে না।
একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকে। তাহলে দেখো এই দুটো পরমাণু মডেল একসাথে পরমাণু মডেল ছবি আঁকতে বা ছবি আঁকা থাকে, তোমাদের একটু চিনতে কষ্ট হয়। এই যে আছে, এই যে বোরের পরমাণু মডেলে ইলেকট্রন উপর স্তরে যায় অথবা নিচের স্তরে আসে। বোর পরমাণু মডেলে ইলেকট্রন নিচের স্তরে আসতে পারে না, একই নির্দিষ্ট একটা স্তরে থেকে যায়। এসে রাদারফোর্ড পরমাণু মডেলের নিয়ম। এরপরে যাবো আমি বোর পরমাণু মডেলের সাফল্যতা, গ্রহণযোগ্যতা বা সাফল্য। পরমাণু মডেল স্থায়িত্ব। প্রথমে পরমাণু মডেলে স্থায়িত্ব সম্পর্কে আলোচনা। বোর পরমাণু মডেল মতে কোনো নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন আবর্তনকালে শক্তি ক্ষয় বা বিকরণ ঘটে বা শোষণও ঘটে না। বোরের পরমাণু মডেল অনুসারে প্রিয় শিক্ষার্থী, নেটওয়ার্কের খুবই ডিস্টার্ব, মাঝে মাঝে চলে যাচ্ছে, মাঝে মাঝে আসতেছে। তাহলে এখানে বলা হচ্ছে যে বোর পরমাণু মডেল অনুযায়ী একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট শক্তি স্তরে যখন আবর্তনশীল থাকে তখন ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, শক্তি ছেড়েও দেয় না। আর বোর মডেল অনুযায়ী প্রথম শক্তি স্তর হইতে নিম্ন স্তরে আর কোনো শক্তি স্তর না থাকায়, যেমন এখানে দেখো তোমরা, এখানে একটা প্রথম শক্তি স্তর, এখানে এন অর্থাৎ প্রথম শক্তি স্তরটা N1, আর দ্বিতীয় শক্তি স্তর এটা হচ্ছে N2। তাহলে প্রথম শক্তি স্তরের নিচে দেখো আর কোনো শক্তি স্তর নাই। যেহেতু আর কোনো শক্তি স্তর নাই, সে ছাত্রছাত্রী নেটওয়ার্কে খুবই ডিস্টার্ব, অসুবিধা হচ্ছে খুবই ক্লাস নেওয়া। তা আমি বলছিলাম যেটা, যে ইলেকট্রন একটা শক্তি স্তরে যখন অবস্থান করে তখন কোনো শক্তি শোষণও করে না, কোনো শক্তি বিকরণও করে না। যেহেতু প্রথম শক্তি স্তর থেকে আর কোনো নিম্ন স্তরে আর কোনো শক্তি স্তর নেই, যে প্রথম শক্তি স্তর এর নিচে আর কোনো শক্তি স্তর নেই, সেহেতু ইলেকট্রন লাফ দিয়ে নিউক্লিয়াসে যাওয়ার কোনো সুযোগ নেই। যদি প্রথম শক্তি স্তরের নিচে কোনো শক্তি স্তর থাকতো তাহলে ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হতো, কিন্তু যেহেতু কোনো শক্তি স্তর নেই সেহেতু নিউক্লিয়াসে ইলেকট্রন যাওয়ার সম্ভাবনা নেই। তাই আবর্তনশীল ইলেকট্রনের ক্রমাগত শক্তি বিকিরণ সম্ভব না। আবর্তনশীল ইলেকট্রনের ক্রমাগত শক্তি বিকিরণ সম্ভব না হওয়ায় বোর পরমাণু মডেল স্থায়িত্ব লাভ করেছে, আর যা দ্বারা রাদারফোর্ড পরমাণু মডেলে উত্থাপিত ত্রুটিও দূর হয়েছে। তাহলে রাদারফোর্ড পরমাণু মডেল যে ত্রুটি করেছিল যে ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হবে, কিন্তু বোর পরমাণু মডেল বলতেছে যে ইলেকট্রন যেহেতু প্রথম কক্ষপথে যখন আবর্তন কক্ষপথ থেকে নিচে আর কোনো শক্তি স্তর নেই, সেহেতু ইলেকট্রন নিউক্লিয়াসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এই জন্য রাদারফোর্ডের পরমাণু মডেল যে ত্রুটিটা সেইটা দূর হয়ে গেল এবং বোরের পরমাণু মডেলটা স্থায়িত্ব লাভ করল। এরপরে আছে বর্ণালী ব্যাখ্যা। বর্ণালী ব্যাখ্যা আগেই বলা আছে, বোর পরমাণু মডেল এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, যেমন হাইড্রোজেন পরমাণু, আর আয়ন যেমন হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, এইসব আয়নের এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করতে পারে, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারে না, বসাইও পারে না। এটাও তার একটা ত্রুটি। এরপরে বলা হয়েছে সফলতা। সফলতা আছে সফলতা বলা আছে, আসলে এখানে একটু ভুল হয়েছে, যে বোর সাহেব এক পরমাণু বিশিষ্ট হাইড্রোজেন পরমাণু এবং এক আয়ন বিশিষ্ট হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এদের পরমাণুর ব্যাখ্যা করতে সমর্থ হয়। এরপরে আছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় করা যায়। বোর পরমাণু মডেলে আর একটা সফলতা আছে, উনি হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় করতে পেরেছেন এবং একে বোর ব্যাসার্ধ বলে। এই বোর ব্যাসার্ধ সাধারণত A0 দিয়ে চিহ্নিত করা হয়, যেমন এই বোর ব্যাসার্ধ A0 = 5.292 × 10⁻11 মিটার। এটি বোর ব্যাসার্ধ হচ্ছে এটি। এখন এখানে
কিছু কিছু আছে যদি সেন্টিমিটার করা হয় এখানে, এই সেন্টিমিটারে একটু এখানে আরো একটু বেড়ে যাবে সংখ্যা, এই আর কি ব্যাপার, আর কিছুই না। এটা হচ্ছে বোরবেটা, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু এরপরে আছে পরের পয়েন্ট আছে বোর পরমাণু মডেল অনুযায়ী বিভিন্ন শক্তি স্তরে অবতরণশীল ইলেকট্রনের শক্তি নির্ণয় করা সম্ভব হয়েছে। বোর পরমাণু সাহেব ওনার মডেলে বিভিন্ন শক্তি স্তরের ইলেকট্রন যে আবর্তনশীল থাকে সেই শক্তি স্তরের শক্তি নির্ণয় করা সম্ভব হয়েছে, কিন্তু রাদারফোর্ড সাহেব এটি কিন্তু পারেন না। কিন্তু বোর সাহেব ওনার মডেলে এটা শক্তি স্তরে শক্তি নির্ণয় করেছেন। একটি শক্তি স্তরে তো অন্য একটি শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন কী পরিমাণ শক্তি শোষিত বা বিকিরিত হয় তা গণনা করা সম্ভব হয়েছে বোর পরমাণু মডেল থেকে। ফলে পারমাণবিক বর্ণালীতে দৃশ্যমান বিভিন্ন রেখার ব্যাখ্যা করা যায়। আর একটা শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরিত হলে কি পরিমাণ শক্তি শোষিত বা বিকিরিত হয় তা বর্ণালীতে দৃশ্যমান ভিন্ন রেখার ব্যাখ্যা করা যায়, কিন্তু এটাও সম্ভব হয়েছে বোরের পরমাণু মডেল থেকে। এরপরে আছে বোর পরমাণু মডেলের ধারণা H2=2 - বোর পরমাণু মডেল ধারণা E2 একটা শক্তি, এর থেকে নির্ণীত রিডবার্গ ধ্রুবক আর এইচ এর মান, আর রিডবার্গ ধ্রুবক আর এইচ এর মান 1.09678 এত, এটা পার সেন্টিমিটার। ও 739 এখানে 739 এত পার মিটার, এত পার সেন্টিমিটার, এত পার সেন্টিমিটার। এটা আছে রিডবার্গ ধ্রুবকের মান 1.09739 পার সেন্টিমিটার, কিন্তু বাস্তবে যে মানটা পাওয়া যায় সেটা আছে, বাস্তবে যে মানটা পাওয়া যায় 1.09 678 পার সেন্টিমিটার। দেখো প্রায় কাছাকাছি 739 আর 678, এটা তেমন বেশি না, প্রায় কাছাকাছি। এতে তাহলে বোর সাহেবে দেখো মানটা কাছাকাছি, প্রায় রিডবার্গ ধ্রুবকের মান প্রায় কাছাকাছি, শেষে মাত্র সামান্য পার্থক্য আছে। এটা পার্থক্য ধরে না বিজ্ঞানীরা, যেহেতু পয়েন্টের অনেক পরে সংখ্যা, কাছাকাছি একই মান প্রায়। তাহলে বোর সাহেব যে মানটা বের করেছেন যে প্রথমটা 1.09739, এই মানটা এত পার সেন্টিমিটার, তাহলে এই মানটা দেখো বাস্তবে যা প্রকৃত যে মান রিডবার্গের মান পরীক্ষালব্ধ মান তার কাছাকাছি, এর প্রায় সমান। তাহলে এটা একটা ওনার একটা সফলতা আর কি। এরপরে আছে আর একটা পয়েন্ট, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধ সত্ত্বেও এই কথা স্বীকার্য যে এই মতবাদ একটি বিপ্লবী মতবাদ। তাহলে এখানে আর একটা পয়েন্ট রয়ে গেছে, একটু ভুল হয়ে গেল। যে বোর পরমাণু মডেলে এত সীমাবদ্ধতা সত্ত্বেও এই মতবাদ একটি বৈপ্লবিক মতবাদ, যা সঠিক পথের দিক নির্দেশন দিয়েছে। বোর মডেলের দুইটি প্রধান বিষয় আছে, একটা আছে পরমাণুতে বিভিন্ন শক্তি স্তর আছে এবং এই শক্তি স্তরসমূহের মধ্যে ইলেকট্রনের স্থানান্তরের জন্য বিভিন্ন বিকিরণের সৃষ্টি হয়। তাহলে বোর পরমাণু মডেলে বিভিন্ন শক্তি স্তর আছে এবং এই শক্তি স্তরসমূহের মধ্যে ইলেকট্রনের স্থানান্তরের জন্য বিভিন্ন বিকিরণের সৃষ্টি হয় এবং তার স্পন্দন সংখ্যা আমি আগে দেখাইছি, H nu equal to E2 minus E1 equal to del E।
এই যে এই সূত্রটা আগেই দেখাইছে, আগে এইটুকু দেখাইছিলাম, আর তার সাথে এইটুকু জড়িত বেশি আছে। এইটা সাধারণত স্পন্দন সংখ্যা, ইলেকট্রনের স্থানের জন্য বিকিরণের স্পন্দন সংখ্যা, নিউ হচ্ছে স্পন্দন সংখ্যা। এটা আর কি নির্ধারিত হয়। এই দুটি বিষয় সন্দেহাতীতভাবে প্রমাণিত। এইসব কারণে, এই কয়েকটা কারণে মডেলের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। এই মোটামুটি বোর পরমাণু মডেলের সীমাবদ্ধ এই গ্রহণযোগ্যতা গেল। এরপরে দুটি মডেলের তুলনা, বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেলের তুলনা দেখা যাক। মোটামুটি কার্ডটা হলো, এর আগে আমরা জেনেই ফেলেছি আসলে যে রাদারফোর্ড পরমাণু সে বোরের পরমাণু মডেলের গ্রহণযোগ্যতা অনেক বেশি। সেহেতু তুলনায় তো ওই কথাই আছে। প্রথমে উভয় পরমাণু মডেলের মধ্যে তুলনা দেখো। বোর পরমাণু, প্রথমে রাদারফোর্ড পরমাণু, क्या बोल रहा 20 मिनट है बस। রাদারফোর্ড পরমাণু মডেলের ভিত্তি হল রাদারফোর্ড কর্তৃক সম্পাদিত আলফা কণা বিস্ফোরণ পরীক্ষার পর্যবেক্ষণ নির্ভর সিদ্ধান্ত সমূহ। রাদারফোর্ড পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস থাকে। আগেই বলা হয়েছে রাদারফোর্ড পরমাণু মডেলে কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস থাকে এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন, সমান সংখ্যক ইলেকট্রন সমূহ কেন্দ্রের চারিদিকে কক্ষপথে আবর্তনশীল অবস্থায়